বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আজ আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানি 2,68,000 ছাড়িয়েছে। আক্রান্ত 38,81,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে আরও 1200-র বেশি মানুষের, ফলে দেশটিতে মৃতের সংখ্যা 76,000 ছাড়ালো। অন্যদিকে স্পেনে নতুন করে প্রাণ গেছে 213 জনের। দেশটিতে মোট মৃত্যু 26,000 ছাড়িয়েছে। আর যুক্তরাজ্যে নতুন করে প্রাণ গেছে 539 জনের, ফলে দেশটির মৃতের সংখ্যা 30,000 ছাড়িয়েছে। এদিকে মহামারীর নতুন কেন্দ্র হয়ে ওঠা ব্রাজিলে গত 24 ঘন্টায় 650 মানুষের প্রাণ গেছে। করোনায় মৃত্যু 8,500 ছাড়িয়েছে দেশটিতে। আর দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,27,000-এর বেশি। করোনা মহামারী নিয়ে নতুন কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে বিশ্বে। ক্রমেই বাড়ছে উত্তেজনা। চীনের কারণেই ভুগতে হচ্ছে সবাইকে, এমন দোষারোপ করে বেইজিংকে কোণঠাসা করতে তৎপর ওয়াশিংটন। চীনের বিরুদ্ধে জনমত গঠনে মৃত দেশগুলোর সহায়তা নিচ্ছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা চলছে ক্ষতিপূরণ আদায়ের। বেইজিংয়ের নিজস্ব প্রতিবেদনেই সতর্ক করা হয়েছে, নজিরবিহীন আন্তর্জাতিক চাপে পড়তে যাচ্ছে চীন। এই অবস্থায় মেডিকেল কূটনীতি সহ পাল্টা তৎপরতা জোরদার করছে বেইজিংও। উহানের গবেষণাগার নয়, প্রাণী থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন সার্টিফিকেটের পরও ক্রমাগত চীনকে দোষারোপ করে চলেছে ট্রাম্প প্রশাসন। কেউ বলছেন ইচ্ছাকৃতভাবে ভাইরাস ছড়িয়েছে বেইজিং। কারো মতে চীনের তথ্য গোপন ও সঠিক পদক্ষেপ নেয়ার ব্যর্থতা থেকেই মহামারী ছড়িয়েছে বিশ্বজুড়ে। করোনা নিয়ে চীনকে আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। তবে তার মন্ত্রীরা যেন আরও এক কাঠি সরেস। গেল 2 দিনে অন্তত 2 জন মন্ত্রী মহামারী ঠেকানোর ব্যর্থতায় সরাসরি দায়ী করেছেন চীনের কমিউনিস্ট শাসন ব্যবস্থাকে। দায় এড়ানোর জন্য এখন ভুল তথ্য ছড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি। তাদের ব্যর্থতাতেই মহামারী ছড়িয়েছে, অথচ সেই মহামারী কাজে লাগিয়েই এখন ভালো মানুষ সাজতে চাচ্ছে তারা। জনে জনে গিয়ে বলছে আমরা মাস্ক দিব, এটা দিব, সেটা দিব, টাকা দিব, এগুলো নাও আর মানুষকে বলো যে চীন কত ভালো। করোনায় এই লাখো প্রাণহানি চাইলেই আটকাতে পারত চীন, কিন্তু তা না করে উহানে মহামারী পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারা। এমনকি যেসব সাহসী নাগরিক বিশ্বকে সতর্ক করতে চেয়েছে, জোর করে তাদের মুখ বন্ধ করা হয়েছে। You could fly out of Wuhan, where the primary problem was. মাত্র 6 মাস পরই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। মহামারীর ব্যাপক বিস্তারে নিজ দেশে চাপে থাকা ট্রাম্প যে কোনো মূল্যে দোষী প্রমাণ করতে চান চীনকে। বেইজিংয়ের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াতে তাই মিত্রদেরও পাশে চান তিনি। এরই মধ্যে করোনার উৎপত্তি নিয়ে তদন্তের দাবি তুলেছে অস্ট্রেলিয়া। গত কয়েক সপ্তাহে করোনা সংশ্লিষ্ট ইস্যুতে 7 দেশে তলব করা হয়েছে চীনা রাষ্ট্রদূতদের। এ অবস্থায় নজিরবিহীন আন্তর্জাতিক চাপের সতর্কতা দেওয়া হয়েছে বেইজিংয়ের একটি গবেষণা প্রতিবেদনে। বিশ্বজুড়ে চীনের বিষয়ে অনাস্থা ও অবিশ্বাস বাড়ার শঙ্কা তাদের। তবে নমনীয় না হয়ে পাল্টা আক্রমণের নীতি নিয়েছে চীন। এ যুগে এসেও যদি ওয়াশিংটন মহামারীর জন্য চীনকে কোণঠাসা করতে চায়, চীনের 140 কোটি মানুষ সেটা মেনে নেবে না। আমরা মার্কিন নেতাদের পরামর্শ দেব, ভালো করে চীনের ইতিহাস জানুন এবং নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতিতে বেশি মনোযোগ দিন। কেবল কথার লড়াই নয়, করোনা পরিস্থিতির মধ্যেও দক্ষিণ চীন সাগরে তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র চীন। অনেক বিশ্লেষকের পূর্বাভাস, আন্তর্জাতিক চাপ বাড়লে তাইওয়ানে হামলা চালিয়ে দেশে অবস্থান জোরালো করতে চাইবে চীনের কমিউনিস্ট সরকার। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ব্রিটেন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রবাসী চিকিৎসক রফিকুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনাকে শুরুতেই জানতে চাই, চিকিৎসক হিসেবে যারা চিকিৎসা সেবা দিচ্ছেন ব্রিটেনে, তারা বর্তমান সময়ে ঠিক কোন ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন? থ্যাংক ইউ যমুনা টিভিকে এই সুযোগ দেওয়ার জন্য। আসলে চিকিৎসক হিসাবে আমরা যে জিনিসটা আসলে প্রথম থেকেই আসলে তার মুখোমুখি হয়ে আসছি, এটা হলো আনসার্টেনটি।
অনিশ্চয়তা। আসলে কোভিড-19 বা এই করোনা যে মারাত্মক একটা ডিজিজ প্রসেস, তার সম্পর্কে পৃথিবীর খুব কম লোকই জানতেন, অথবা বলতে পারেন যে কেউ জানতই না। সো এই না জানা একটা জিনিস যে সারা বিশ্বকে আক্রমণ করেছে, তার সাথে ব্রিটেন, ইউনাইটেড কিংডম জড়িত। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড কিংডমের মৃত্যু সংখ্যা প্রায় 30,000-এর উপরে চলে গেছে। তো এটা সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। আমাদের চিকিৎসক হিসেবে সবচেয়ে বড় লিমিটেশন এবং ফ্রাস্ট্রেশন বলতে পারেন যে এটা ছিল যে আমরা জানি না ডিজিজটা কি, কিভাবে প্রত্যেক দিন দেখছেন তার নতুন নতুন কিছু সিমটম আর উপসর্গ আবিষ্কৃত হচ্ছে। যে জিনিসটা সম্পর্কে তার প্যাথোফিজিওলজি জানা ছিল না, যদিও আস্তে আস্তে আমরা জানতে শুরু করেছি সায়েন্সের অ্যাডভান্সমেন্টের জন্য, মেডিকেল সায়েন্সের উন্নতির জন্য, রিসার্চের মাধ্যমে বিভিন্ন দেশে বিভিন্ন জাতিতে এটা রিসার্চ হচ্ছে, বিভিন্ন ঔষধ ট্রাই করা হচ্ছে, তা আমাদের নলেজ আস্তে আস্তে বাড়ছে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ যে যেই জিনিসটা নিয়ে ডাক্তার হিসেবে আমরা কাজ করছি তার পুরোপুরি ধারণা আমাদের ছিল না। তার উপসর্গগুলি সম্পর্কে নতুন নতুন যখন আরও উপসর্গ আসতেছে, যুগ হচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ যে এরপরে কি। আর চিকিৎসা সম্পর্কে না জানাটা হলো একজন চিকিৎসক হিসেবে সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশন, যে একজন মানুষ আমার কাছে একটা রোগ নিয়ে আসবে, আমি জানি না সেই রোগটা কি, আমি জানি না তাকে কিভাবে ডায়াগনোসিস করব, আমি জানি না নিশ্চিন্তভাবে তার চিকিৎসা কি। তবু আমরা আসলে বসে থাকিনি, আমরা সারা বিশ্ব জুড়ে বিভিন্ন রকমের ট্রায়ালের মাধ্যমে অভিজ্ঞতার আলো বিভিন্ন ঔষধ ব্যবস্থা নিয়েছি, সাধারণ মেজার নিয়েছি, যেমন বিভিন্ন দেশে জনাব রফিকুল ইসলাম, আপনার কাছে আরেকটি ছোট্ট বিষয় জানতে চাই যে আসলে ব্রিটেনে তো লকডাউন চলছে দীর্ঘদিন ধরে। ব্রিটেনের অর্থনীতি পুনরুদ্ধার এবং লকডাউন শিথিলের ব্যাপারে বর্তমান প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? আরেকটি বিষয় জানতে চাই, বাংলাদেশি কমিউনিটি অর্থাৎ বাংলাদেশি যারা লন্ডনে এবং পুরো ইউকেতে রয়েছেন, তারা আসলে ঠিক এই পর্যায়ে কেমন আছেন? জি, থ্যাংক ইউ। আসলে ব্রিটেনের গভর্নমেন্টের যে পক্ষ থেকে যে মেজার নেওয়া হচ্ছে, আপনারা হয়তো আপনি একজন সংবাদকর্মী হিসেবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন একটা করোনা আপডেট প্রোগ্রাম করা হয়, যেই প্রোগ্রামে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার হিমসেলফ অথবা আরেকজন স্বাস্থ্যমন্ত্রী, মানে যারা সেক্রেটারি অফ হেলথ, অথবা অন্য একজন পররাষ্ট্রমন্ত্রী, যে কোনো একজন মন্ত্রী ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার এখানে থাকেন, যার সাথে থাকেন হলো চিফ মেডিকেল অথবা ডেপুটি চিফ মেডিকেল অফিসার অথবা চিফ সায়েন্টিস্ট অথবা ডেপুটি চিফ সায়েন্টিস্ট। এদের মাধ্যমে জাতিকে সম্মোহিত করা হয় যে কী ঘটনা ঘটতেছে, কি হচ্ছে। আর সেই সাথে জানিয়ে দেওয়া হয় যে টেস্টিং, আপনি এখন জানেন যে ব্রিটেনে প্রায় 100,000-এরও বেশি টেস্ট করা হয় প্রত্যেক দিন, যে টেস্টের মাধ্যমে ধারণা করা হচ্ছে যদি অ্যান্টিবডি টেস্ট যেটাকে বলে, যদি ওইটা জানা যায় তাহলে হয়তো বলবো যে ওনার বডিতে অ্যান্টিবডি আছে, তাহলে উনি হয়তো নিরাপদ, যে দ্বিতীয়বার আক্রান্ত হবেন কি হবেন না। যদিও আপনি জানেন খুব কন্ট্রোভার্সিয়াল দুইটা থিওরি আছে, কেউ বলতেছেন যে এটা দ্বিতীয়বারও আক্রান্ত হইতে পারেন, আবার কোনো স্টাডি বলতেছে না দ্বিতীয়বার আক্রান্ত হবেন না। যদি এইটা হয় তাহলে আমাদের জন্য দুইটা আশার আলো আছে, যেটা আমি বলতেছি যে লকডাউনের জন্য যেভাবে কাজ করবে। যদি আমাদের বিভিন্ন রকমের ভ্যাকসিন প্রোগ্রাম আসছে, ব্রিটেনের দুইটা বড় প্রতিষ্ঠান এর সাথে জড়িত, ওয়ার্ল্ডের অনেক দেশে 6 থেকে 8টা দেশ ভ্যাকসিন তৈরি করতেছেন। এই ভ্যাকসিন কাজ করবে কি করবে না এই নিয়েও অনেকের মধ্যে আমাদের সুস্পষ্ট কোনো ধারণা নাই। তো আমরা হোপ করব যে এটা কাজ করে। যদি সেইটা হয় তাহলে যদি একজন মানুষ একবার আক্রান্ত হওয়ার পরে তার বডিতে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি থাকে এবং তিনি দ্বিতীয়বার আক্রান্ত হবেন না, এই পর্যায়ে আসে, তাহলে মানুষকে কাজে যাওয়ার সুবিধা করে দেওয়া অনেকটা ইজি। যদি মনে করেন ভ্যাকসিন কাজ করে, তাহলে আমাদের জন্য একটা জিনিস আসবে যে হ্যাঁ এই ভ্যাকসিন কাজ করে, প্রিভেন্টিভ, সুতরাং আপনি কাজে যেতে পারেন। তো আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট আপনার চিকিৎসক সমাজের মানুষের জন্য লকডাউন থেকে বেরোয় আসার জন্য, যে কোনো সুস্পষ্ট চিকিৎসা আছে কিনা। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ট্রায়াল আছে। জনাব রফিকুল ইসলাম, আপনাকে আজকে একটু থামাতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যায়নের জন্য। আপনার মাধ্যমে আমরা ইউকের পরিস্থিতি এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যমুনার দর্শকদেরকে জানাতে পারলাম। অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরের খবরে। গত 24 ঘন্টায় দেশে করোনায় আরও 13 জন মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে। এ নিয়ে কোভিড-19 মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 199 জনে। বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন
706 জন। নমুনা পরীক্ষা করা হয়েছে 5,867টি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 103 জন। নিয়মিত অনলাইন ব্রিফ করেন অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। আক্রান্ত সুস্থ হওয়ার তথ্য দিলেও ওই সময় মৃত্যুর সংখ্যা জানাতে পারেননি তিনি, সেটি পরে অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়। বুলেটিনে জানানো হয় এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 12,425 জন। মোট সুস্থ হয়েছেন 1,910 জন মানুষ। নমুনা সংগৃহীত হয়েছিল 24 ঘন্টায় 6,382টি। এই নমুনা পরীক্ষা করে যা শনাক্ত হয়েছে 706টি এবং এ পর্যন্ত শনাক্ত 12,425। করোনা মোকাবেলায় 5,054 জন নার্সকে সিনিয়র স্টাফ নার্স হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়নের জন্য তাদের সাময়িক নিয়োগ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী 13 মে 2020-এর মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে। এর আগে গত 25 এপ্রিল করোনা মোকাবেলায় মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন বরাবর 2000 চিকিৎসক ও 6,000 নার্সের জন্য চিঠি দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট সুপারিশকৃত নার্সের তালিকা থেকে এই নার্সদের সাময়িকভাবে পদায়ন করা হলো। করোনা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার দীর্ঘ লাইন দেখা যায়। ভোর থেকেই করোনা পরীক্ষা করাতে নানা এলাকা থেকে মানুষ এসে জড়ো হন মেডিকেল এলাকায়, কিন্তু করোনার ঝুঁকি নিয়ে এত মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই সেখানে। সুস্থ অনেকেই পরীক্ষা করাতে এসেই করোনা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। দূরত্ব রক্ষা না হওয়ায় করোনা আছে এমন ব্যক্তি ছড়াচ্ছেন ভাইরাস। প্রায় সড়কের ওপর চলে যায় মানুষের সারি, আর সেই বিষয়গুলো নিয়েই শঙ্কা প্রকাশ করেন সেবা প্রত্যাশীরা। পরীক্ষার সংখ্যা বাড়ানোর তাগিদও দিয়েছেন তারা। করোনা সংকটের মধ্যে বিচার কাজ চালিয়ে নিতে চালু হচ্ছে ভার্চুয়াল আদালত, যেখানে আসামি থাকবেন জেলখানায়, উকিল থাকবেন বাসায়, বাদী বিবাদীর জেরা চলবে ভিডিও কনফারেন্সে। এই সংক্রান্ত আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে মাসের নির্ধারিত সময়ে ভ্যাট দিতে না পারলে জরিমানা মাফ সহ সময় বৃদ্ধি সংক্রান্ত আইনের সংশোধনীরও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। করোনা দুর্যোগের শুরু থেকেই বন্ধ সব ধরনের আদালত। বিচার কাজ বন্ধ থাকায় বাড়ছে মামলার জট। এই জট কমাতে বিচার কাজ চালিয়ে নিতে ভার্চুয়াল আদালত স্থাপনের প্রস্তাব আসে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বিষয়টি আমলে নিয়ে ভার্চুয়াল মাধ্যমে বিচার কাজ চালাতে তথ্য প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। জেলখানাতে আসামিকে রেখে, আইনজীবীকে তার বাসায় রেখে, সাক্ষীকে অন্য জায়গায় রেখে ভিডিও কনফারেন্সিং বা অন্যান্য ডিজিটাল পদ্ধতি অ্যাপ্লাই করে বিচার কার্য করা সম্ভব হবে। এটাই হলো এই অধ্যাদেশের মূল বক্তব্য ছিল। দুপুরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই সংশোধনীর ফলে প্রতি মাসের 15 তারিখের মধ্যে ভ্যাট জমা দিতে না পারলে 10,000 টাকা জরিমানা মাফ সহ সময় বৃদ্ধি করতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড। সরকারের অনুমোদন ক্রমে রাজস্ব বোর্ড এটা একটা এক্সেম করতে পারবে আর কি, 10,000 টাকা জরিমানা এবং এই 2% ইন্টারেস্ট পার ডের জন্য। প্রায় 1 মাস পরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আয়কর অধ্যাদেশের সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে সময় বৃদ্ধির সুযোগ পাবেন করদাতারা। মোহসেনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। এর সাথে সময় হলো একটা বিরতির। আপনারা দেখছিলেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবারও স্বাগত। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনা ভাইরাসের ঝুঁকি থাকলেও রাজধানীতে হাজারো যানবাহন আর মানুষের অবাধ চলাচল বাড়ছে। সতর্কতা মানা বা শারীরিক দূরত্ব বজায় রাখার চেষ্টা দেখা যাচ্ছে না অনেক ক্ষেত্রেই। এখনও দোকানপাট বা শপিং মল না খুললেও বাইরে মানুষের উপস্থিতি ঝুঁকি আরও বাড়িয়েছে। দেশের করোনা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে, বাড়ছে সংক্রমণের সংখ্যা। তবে রাজধানীর চিত্র দেখে বোঝার উপায় নেই করোনার ঝুঁকি আছে।
হাজারো যানবাহন আর মানুষের পদচারণায় মুখর নগরী। শারীরিক দূরত্বের কথা বলা হলেও সেদিকে কারো তেমন মাথা ব্যথা নেই। মাস্ক, গ্লাভস পরার নির্দেশনাও মানছেন না অনেকেই। পুরনো চেহারায় ফিরছে রাজধানী। সামাজিক যার দূরত্ব ওইটা তো আর এই জায়গায় বর্জা ঠিক না, এই জায়গায় অনেক লোক। দূরে দূরে থাকাটাই উত্তম, ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং করোনার জন্য নিজের দেহের জন্য সব দিক দিয়ে ভালো। ব্যাংকের জন্য এগাদাগাদি সিরিয়াল হয়েছে, ব্যাংক যদি না হতো তাহলে এটা হইতো না। জানলে কি হবে, পরিস্থিতি বাধ্য করে। সড়কে মানুষ আর গাড়ির চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যে হারে সংক্রমণ হচ্ছে তাতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা রয়েছে। এস এম জিয়া, যমুনা নিউজ, ঢাকা। এক মাস পর সব মুসল্লিদের জন্য পুরোপুরি উন্মুক্ত হলো মসজিদ। বৃহস্পতিবার জোহর থেকেই নামাজ আদায়ের সুযোগ তৈরি হয়। দীর্ঘদিন পর মসজিদে আসতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষার ব্যবস্থা করা হয়। জামাতও হয়েছে শারীরিক দূরত্ব মেনে। করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি থাকায় গত 6 এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে দেশের সব মসজিদে মুসল্লি সংখ্যা সীমিত করা হয়। এতদিন 5 ওয়াক্তের জামাতে সর্বোচ্চ 5 জন, জুমার নামাজে 10 জন এবং তারাবিতে 12 জন অংশ নেওয়ার অনুমতি ছিল। জোহর নামাজে মসজিদে ঢোকার আগে সাবান কিংবা জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করেন মুসল্লিরা। মসজিদের ভেতরেও পরিষ্কার করা হয়। পবিত্র রমজান মাসে মসজিদ পুরোপুরি উন্মুক্ত হওয়ায় খুশি সবাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এই মসজিদে আমরা জামাতের সাথে নামাজ আদায় করতেছি দীর্ঘদিন পর। ভালো লাগছে ভাই, আমি এই জন্য নামাজ পড়তে ওইদিকে যাইতাম, এই বাইতুল মোকাররম খোলাই জন্য নামাজের জন্য আসছে। আল্লাহর কাছে আরো দোয়া করি বেশি বেশি যেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা বাংলাদেশের যে মুসল্লিরা আছে তারা যেন মসজিদে নামাজ পড়তে পারে, সেটা আল্লাহর কাছে সর্বসময় কামনা করব। জামাতে নামাজ আদায় করতে স্বাস্থ্যবিধি মানতেও প্রস্তুত মুসল্লিরা। ক্যাপে ক্যাপে দাঁড়াতে বললো, দুজন পার থেকে দুজন হাসপাতালে মাস্ক লাগাইতে বলছিল। যারা রোগী আছে তারা যদি বাসায় থেকে সুস্থ লোক নামাজ পড়ে স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়তে পারি, আল্লাহর রহমতে আমরা আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কেউ হাঁচি কাশি থাকলে আসতে মানা, বাসা যেতে নামাজ পড়ে, এই জায়গায় ফরজ নামাজটা পড়বেন, সুন্নত আর নফল নামাজ যার যার বাসা যায় পড়বেন। স্বাস্থ্যবিধি মেনেই নামাজ আদায় করা হয় জামাতে। সামনে পেছনে এবং পাশাপাশি শারীরিক দূরত্ব নিশ্চিত করে কাতারবন্দি হন সবাই। জামাতের আগে ইমাম মাস্ক ও গ্লাভস পরে থাকার পরামর্শ দেন। মুসল্লি ও মসজিদের সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। আমরা সকাল থেকে মসজিদকে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার নামাজের উপযোগী করে আমরা রেখেছি। আমরা টিস্যু রেখেছি এবং তারা হাত মুছে সুন্দর করে মসজিদে প্রবেশ করে সুন্দরভাবে নির্দেশনা মেনে নামাজ আদায় করেছে। খুব সুসম্পন্ন, খুবই ভালোভাবে নামাজটা আদায় হয়েছে। সুন্নত ও নফল নামাজ বাসায় আদায়ের জন্য মুসল্লিদের পরামর্শ দেয়া হচ্ছে। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। সমালোচনাকারীদের সহ্য করতে পারে না সরকার, তাই একের পর এক সাংবাদিক, ব্লগারদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পিপিই বিতরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। করোনা সংকটে সরকারের প্রণোদনায় সাংবাদিকরা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার গণমাধ্যমকে গুরুত্ব দেয় না। বিএনপি মহাসচিব বলেন, সরকার শুরু থেকেই করোনা নিয়ে চরম অবহেলা করছে, প্রত্যেকটি সিদ্ধান্তই ছিল ভুল। গার্মেন্টস ও শপিং মল খোলার যে সিদ্ধান্ত, তাতে সংক্রমণের ঝুঁকি আরও বেড়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। যখনই তারা মনে করে যে কোনো একটা সংবাদ বা কোনো একটা তথ্য তাদের সেই অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করার ব্যাপারে বাধা হয়ে দাঁড়ায়, তখন তারা সেখানে আক্রমণ করে এবং সেখানে তারা গ্রেফতার করে, হত্যা করে, নির্যাতন করে, গুম করে। করোনার পরিস্থিতি আগামীতে আরও জটিল হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সব নেতা কর্মীকে মানসিকভাবে প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
দুপুরে বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন, যা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। ওবায়দুল কাদের জানান, নেতাকর্মী ও সংসদ সদস্যরা আওয়ামী লীগের পক্ষে সারা দেশে 90,25,000 পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। এছাড়া নগদ অর্থ সহায়তা দিয়েছেন 8,62,00,000 টাকা। তখনকার সরকার নেত্রীর ফিরে আসার দিন সামনে আরো কঠিন সময় আসছে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। এই চ্যালেঞ্জিং সময় অতিক্রম করতে হবে আমাদের সাহসিকতার সাথে। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানাচ্ছি। শনিবার থেকে টিসিবি প্রতি কেজি পেঁয়াজ 25 টাকা দরে বিক্রি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, নিত্যপণ্যের মজুদ সন্তোষজনক, এই মজুদ দিয়ে দেশের 4 মাসের চাহিদা মেটানো সম্ভব। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্যবসা বাণিজ্যের গতি প্রবাহ নিয়ে ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, অন্যবারের তুলনায় টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির জন্য এবার 10 গুণ বেশি মজুদ করা হয়েছে। টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম মানা হবে না এমন হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, অনেক অসাধু ডিলারকে জরিমানা করা হয়েছে। দোকান মালিক সমিতির অনুরোধে সীমিত পরিসরে দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার, তবে কেউ চাইলে দোকান নাও খুলতে পারেন। দোকানে স্বাস্থ্যবিধি না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আমরা কালকে থেকে শনিবার থেকে পেঁয়াজ আমরা 25 টাকা করে দেব। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ মাল রয়েছে। আমরা বললাম না, আমাদের কাছে এত ছোলা রয়েছে যে এবার এই রমজান পার হয়ে রাখা তো যাবে না আগামী রমজান পর্যন্ত, কিন্তু আমাদের কাছে থেকে যাবে। এত পরিমাণ ছোলা আমরা এনেছি, এত পরিমাণ ডাল তেল সবই আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে। আমরা যথেষ্ট পরিমাণ দিচ্ছি, ট্রাকে দিচ্ছি। চট্টগ্রামে করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা দিন দিন বাড়ছেই। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন 14 জন, এর মধ্যে 10 জনই ট্রাফিক বিভাগের। কোয়ারেন্টাইনে আছেন মহানগর পুলিশের 52 জন সদস্য, আর আইসোলেশনে আছেন 6 জন। তারপরও দমে যাননি তারা, কাজ করছেন মাঠ পর্যায়ে। তাদের সুরক্ষা বাড়ানোর হচ্ছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। পেশাগত কাজে সাধারণ মানুষের কাছাকাছি আসতে হচ্ছে পুলিশ বাহিনীর সদস্যদের। দায়িত্ব পালন করতে গিয়ে তাই অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত পুলিশের বেশিরভাগই ট্রাফিক বিভাগের। সংক্রমণ এড়াতে নগর পুলিশের সদস্যদের দামপাড়া পুলিশ লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন আবাসিক হোটেল ও কমিউনিটি সেন্টারে। এই রোগীদের সংস্পর্শে যারা এসেছে, তাদের আশেপাশে যারা ছিল, তাদের সবাইকে আমরা পৃথক করেছি। আমরা ব্যারাক থেকে বিভিন্ন কমিউনিটি সেন্টার, হোটেলে তাদের থাকার ব্যবস্থা করেছি। পুলিশ সদস্যদের মধ্যে সংক্রমণের হার বাড়তে থাকায় সাধারণ ছুটির শুরুর দিকে যেরকম সক্রিয় ভূমিকা পালন করছিলেন, ততটা সক্রিয় নয় বলে মনে করছেন অনেকে। যদিও এই দাবির সাথে একমত নন পুলিশ কর্মকর্তারা। কম গুরুত্বপূর্ণ স্থানে আমাদের ডেভেলপমেন্টগুলো যেখানে যেখানে দরকার নেই সেখান থেকে কমিয়ে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান বা যেখানে যেখানে চেক করা দরকার, প্রত্যেকটা পয়েন্টেই আমাদের ডেভেলপমেন্ট আছে। দায়িত্ব পালন করতে গিয়ে ঝুঁকিতে পড়ছে সেবা প্রদানকারী এই বাহিনীর সদস্যরা। পরিস্থিতি যাই হোক, শেষ পর্যন্ত মাঠে থাকার কথা জানালেন পুলিশ কমিশনার। আমাদেরও অনেক অফিসার এবং ফোর্স আক্রান্ত হচ্ছে। আমরা এতে বিন্দুমাত্র হতোদ্যম হইনি, আশা হারাইনি। আমরা জানি এই কাজটুকু করলে আমাদের এইটুকু ঝুঁকি আসবে। আমরা ঝুঁকিকে মোকাবেলা করার জন্য, নিজেদের নিরাপদ রাখার জন্য যতটুকু নিরাপত্তা সামগ্রী ব্যবহার করা উচিত সেই ব্যবহার করেই আমরা কাজ করি। এ অবস্থায় পুলিশ সদস্যদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জোর দেওয়া হচ্ছে তাদের মানসিক স্বাস্থ্যের দিকে। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম। লজ্জা রাখো দূরে, আমরা পৌঁছাবো তোমার নীড়ে, এই স্লোগানে করোনা পরিস্থিতিতে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে খুলনার কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একদল শিক্ষার্থী। গঠন করেছে উইথ শি নামের একটি সামাজিক সংগঠন। নারীদের প্রয়োজনীয় সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তারা। ওয়ালাইকুম আসসালাম, উইথ শি থেকে বলছি। লকডাউনে থাকা এক নারীর কাছ থেকে মোবাইল কল পেয়ে ছুটে যাচ্ছেন সামাজিক সংগঠন উইথ শির এক কর্মী। দুর্যোগকালে নারীর সুরক্ষায় কিছু করার তাগিদ থেকেই যাত্রা শুরু। পিরিয়ডের মতো স্বাভাবিক প্রক্রিয়াকে সামাজিক ট্যাবু নয়, বরং সচেতনতা মানছেন তারা। এই উদ্যোগে প্রথমে বেছে নেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানে তাদের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরার পর বেশ সাড়া মেলে।
অনলাইন আর ফোনে সুরক্ষা সামগ্রীর চাহিদা জানালেই বিনামূল্যে তা পৌঁছে দেওয়া হচ্ছে। পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা নিশ্চিতে যে পণ্যটা প্রয়োজন হয় এটা কিনতে যেতে অনেকে ইতস্তত বোধ করে বা পরিবারের সাথে কথা বলতে চায় না। তো এই যে অপসংস্কৃতি বলতে পারি, আমরা গোঁড়ামি বলতে পারি, এই জায়গা থেকে বের করে আনার জন্য আমরা 40 জনের একটি টিম খুলনাতে প্রথমত অর্গানাইজার হিসেবে কাজ শুরু করেছি। যদি কেউ এমন হয় যে এমার্জেন্সি, খুবই এমার্জেন্সি কারণে আমাদেরকে কল করেছে, তখন আমরা তাদেরকে ওই যে দিন কল করেছে সেই দিনেরটা তাকে দিনে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। যারা অনলাইনের মাধ্যমে নাই বা যারা একটু ওল্ড এজ, যেমন 40 ঊর্ধ্ব যে নারীরা, তাদেরকে বলছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে এইটা সরাসরি নাম্বার নিয়ে ফোন করে আমাদের কাছে সুবিধাটা পাচ্ছে। প্রাথমিকভাবে খুলনায় 100 নারীর পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। দিন দিন বিস্তৃতি বাড়ছে। দুর্যোগকালে অর্থ বা যাতায়াত সংকট মেটাতে কাজ করছে উইথশির কর্মীরা। তাদের কথা হচ্ছে আপনারা যদি এটা যতটা সম্ভব মেয়েদের মাধ্যমে যদি দেওয়ার ব্যবস্থাটা করেন, এবং তাছাড়া যদি একটু পরিচয়টা লুকিয়ে রেখে যদি করা হয়। অনেকে আছে এই বিষয়টা অনেক নেগেটিভ চিন্তা ভাবনা আছে যে ভাইরাসটা ছড়াবে, আমরা মানুষের কাছে যাব না, মানুষকে হেল্প করবো না, বাট আমাদের তো অ্যাটলিস্ট কাউকে না কাউকে তো আগে যেতে হবে। পৃষ্ঠপোষকতা পেলে এমন মহতি উদ্যোগের পরিধি বাড়বে বলছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। আমরা নিষেধ করছি বাইরে যেতে, কিন্তু তাকে তো বাইরে যাতে না হয় সেজন্য তাকে সাপোর্ট দিতে হবে। অবশ্যই এটা সাপোর্টিভ, কিন্তু এটা আমাদের, আমি জানি না কোনো সিভিল সার্জন কিংবা কোনো স্বাস্থ্য প্রধানের কাছ থেকে তারা অনুমতি নিয়েছে কিনা। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ঘুচিয়ে মানবিক বন্ধন আরও দৃঢ় করবে উইথশির এই উদ্যোগ। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। করোনা মহামারীতে সবাইকে ঘরে থাকা নিশ্চিত করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়েছিলেন পুলিশ কনস্টেবল মোহাম্মদ মহিউদ্দিন। টানা 20 দিন হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। এ যেন যুদ্ধ শেষে ঘরে ফেরার এক গল্প। মানিকগঞ্জ থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী BM খোরশেদ। করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরেছেন পুলিশ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন। স্ত্রী আর সন্তানদের সেই গল্পই শোনাচ্ছিলেন তিনি। মানিকগঞ্জের শিবালয় উপজেলার বীরবাসাইল গ্রামের বাসিন্দা মহিউদ্দিন, কর্মরত গোপালগঞ্জের মোকছেদপুর থানায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়েছিলেন করোনা আক্রান্ত। করোনা হওয়ার পরে আমার শরীরে এরকম মুখ তেতো ছিল যা বলার মতো নয়। আমি কোনো কিছু খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। আমার সম্পূর্ণ জিনিসগুলো আমার কাছে একটা বিশেষ কষ্টকর লাগতো, যা আমার শরীরে সহনীয় বিষয় নয়। এরপর টানা 20 দিন চিকিৎসা নিয়েছেন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে। চোখের সামনে অনেককেই দেখেছেন লাশ হয়ে ফিরতে। হাসপাতালের সেই ভয়াবহ অভিজ্ঞতার রেশ এখনো রয়ে গেছে তার মনে। যখন মৃত ব্যক্তিকে বের করে নিয়ে যাচ্ছে, তখন সেই সিনারিগুলা আমার কাছে খুবই মর্মান্তিক লাগতো যে আমিও তো এই রোগীর ভুক্তভোগী। আজকে এই ব্যক্তি, তাকে হসপিটাল থেকে চিরবিদায় নিয়ে যেতে হচ্ছে, আর আমার কপালে বা আমার ভাগ্যে কি হয় আমি বলতে পারতেছি না। মহিউদ্দিনের করোনা শনাক্তের পর নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল তার পরিবারকে। এখন স্বস্তিতে স্বজনরা। আমার স্বামী যখন অসুস্থ ছিল, আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি জান ভিক্ষা দাও। আমি মনে করি যে আমার ভাই মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসছে, আকাশের সাহায্য আমরা হাতে পেলাম। উদ্বেগ আর আতঙ্ক থাকলেও ধৈর্য হারাননি এই পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফেরায় শুকরিয়া জানিয়েছেন সৃষ্টিকর্তার কাছে। প্রচণ্ড ধৈর্য রাখতে হবে। সামনের সারির যোদ্ধা পুলিশ সদস্য মহিউদ্দিন, তিনি মনে করেন করোনা আক্রান্ত হলেই ধৈর্য হারালে চলবে না। মনোবল আর স্বাস্থ্যবিধি মেনে চললে এই সংকটও কাটিয়ে ওঠা সম্ভব। BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচে একটা বিরতি, ফিরছি একটু পরে। দর্শক স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনা দুর্যোগে নগদ অর্থ সহায়তার আওতায় আনতে 50 লাখ পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে। জেলা উপজেলা পর্যায়ে বাছাই শেষে অনেকটাই প্রস্তুত এখন এই তালিকা। এই মাসেই 4টি মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অ্যাকাউন্টে পাঠানো হবে 2,500 টাকা করে। প্রধানমন্ত্রীর নির্দেশে এই উদ্যোগ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
করোনায় অনেকটা স্থবির জনজীবন, অনেকেই পড়েছেন প্রচণ্ড অভাবে, আর যারা দিন এনে দিন খান তাদের অবস্থা আরও শোচনীয়। এসব মানুষের সহায়তায় সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ কার্যক্রম চলছে, কিন্তু বেশ কিছু অনিয়মও হচ্ছে। তাই এবার দুস্থদের সরাসরি সহায়তার উদ্যোগ নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলছে তালিকা তৈরির কাজ। এই মে মাসে মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি 50 লক্ষ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিবেন, সরাসরি ব্যাংকিংয়ের মাধ্যমে 2,500 টাকা করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি 12 মে থেকে দিতে চান, এবং আমরাও সবাই চেষ্টা করছি যাতে 12 মের আগেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তালিকা চূড়ান্ত করে পৌঁছে দেওয়া যায়। সারা দেশে অভাবীদের তালিকা তৈরির কাজ বেশ এগিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। মাঠ পর্যায় থেকে যে তালিকা করে এই খাদ্য সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে সেটাকে বেস ধরে একটি ডাটা বেস তৈরি হচ্ছে। তালিকাটা চূড়ান্ত হয়ে আজকে আসার কথা। নগদ অর্থ পাঠানোর জন্য এর মধ্যে নগদ, বিকাশ, শিওর ক্যাশ ও রকেটকে নির্ধারণ করা হয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মাদ্রাসা শিক্ষকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। দুপুরে প্রায় 300 শিক্ষকের হাতে ইফতার সামগ্রী তুলে দেন তিনি। এ সময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় উপযোগী সিদ্ধান্তে দেশে এখনও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই সাফল্য ধরে রাখতে সবাইকে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনের তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই। বিপদে রয়েছেন মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি শ্রমিকরা। একদিকে বাড়ছে করোনার সংক্রমণ, অন্যদিকে চাকরি হারানোর আশঙ্কা। দুশ্চিন্তা আরও বাড়ছে কারণ আয় উপার্জন না থাকায় দেশেও টাকা পাঠাতে পারছেন না তারা। সরকার বলছে, করোনা বাস্তবতায় বাংলাদেশি শ্রমিকরা যাতে ছাঁটাইয়ের শিকার না হয় সে বিষয়ে যোগাযোগ চলছে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে। ভাগ্য বদলে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন এসব বাংলাদেশি শ্রমিক। ভালোই চলছিল দিন, তারই মধ্যে কোভিড-19-এর সংক্রমণ। তারপর থেকে টানা লকডাউন, কাজ নেই। কবে কাজে ফিরতে পারবেন বা আদৌ ফিরবেন কিনা সেই নিশ্চয়তাও নেই। 1 মাসের উপর হয়ে গেছে আমরা এখানে বন্দি আছি, কাজ নাই, কর্ম নাই, কোনো চাকরি নাই, বেতন নাই। আমাদের স্যালারি বন্ধ হয়ে গেছে, কামকাজ নাই, আমরা অনেক বিপদের মধ্যে আছি। করোনা ভাইরাস থেকে সবাই যেমন আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখে। একই অবস্থা সৌদি আরব, কাতার, ওমান সহ মধ্যপ্রাচ্যের 10 দেশে থাকা কোটি বাংলাদেশি শ্রমিকের। শুধু সৌদি আরবে প্রায় 4,000 বাংলাদেশি কোভিডে আক্রান্ত আর মারা গেছেন 64 জন। আক্রান্তের সঠিক সংখ্যা না জানলেও সংযুক্ত আরব আমিরাতে অন্তত 22 জন ও কাতারে জীবন গেছে 6 শ্রমিকের। লেবানন আর কুয়েতেও মারা গেছেন অন্তত 3 জন করে বাংলাদেশি। সংক্রমণের ভয়ও বাড়ছে গাদাগাদি করে থাকা শ্রমিকদের। ফ্যামিলি দেশে আছে, তাদেরকে একটু খোঁজ খবর বা তাদের তত্ত্বাবধান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সরকার যদি আমাদেরকে দিকে একটু ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের ফ্যামিলিগত দিক থেকে অনেক সুবিধা হবে। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্তবানদের শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান আবুধাবির বাংলাদেশ দূতাবাসের। সরকারি বেসরকারি পর্যায়ে আমরা যোগাযোগ রক্ষা করছি যাতে এই শ্রমিক ছাঁটাই অথবা কর্মী সংখ্যা সীমিত করার ক্ষেত্রে বাংলাদেশিরা নিম্নতম লেভেলে এফেক্টেড হন। এই জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। বিভিন্ন কোম্পানির মাঝে ইন্টারচেঞ্জ যাতে হতে পারে সে বিষয়ে আমরা যোগাযোগ রক্ষা করছি। পাশাপাশি নাগরিকদের অবস্থানরত দেশগুলোর সরকারি নির্দেশনা মেনে চলার তাগিদ দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশকে কোভিড-19 মোকাবেলায় সহায়তা হিসেবে 22 মিলিয়নের বেশি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএসআইডি এবং সিডিসির মাধ্যমে এই অনুদান দেয়া হয়। এই তহবিল বাংলাদেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অঙ্গীকারের ধারাবাহিকতা। করোনা প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্র সরাসরি সারা বিশ্বে স্বাস্থ্যখাত সহ বিভিন্ন খাতে সহায়তা হিসেবে 900 মিলিয়ন ডলারের বেশি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এই তহবিলের মাধ্যমে বিশ্বের 120টি দেশের মানুষের সেবা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও এই তহবিলের মাধ্যমে বাংলাদেশের ডাক্তারদের জন্য কোভিড-19 বিষয়ে বিনামূল্যে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে। বৃহস্পতিবার অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে সেই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর মিলার।
বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দিনমজুরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী। সকালে সদরের মাংপ্রু পাড়া, রোয়াংছড়ি বাস স্টেশন ও মিলনছড়ি এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় প্রায় ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় করোনা সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার পরামর্শ দেন সেনা সদস্যরা। তারা বলেন, জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ঘরে এসে শুরুতেই ধুতে হবে হাত। ফাঁকা সেন্ট মার্টিনসে অন্যরকম সময় উপভোগ করছেন ৩ জন পর্যটক। প্রায় ৫৭ দিন ধরে তারা স্বেচ্ছায় আছেন এই দ্বীপে। ঘুরতে গিয়ে সবকিছু লকডাউনের খবরে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। স্বেচ্ছায় দ্বীপে থেকে যাওয়া এই ৩ পর্যটক হলেন রাজধানীর এনজামুল হক, আরশাদ হোসেন ও সালেহ রেজা। আরশাদ পেশায় ব্যবসায়ী, এনজামুল একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন, আর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। ভ্রমণ করতে গিয়েই এই ৩ জনের বন্ধুত্ব। তারা জানান, ১৫ই মার্চ ৭ জন ঘুরতে যান সেন্ট মার্টিনসে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ১৯ মার্চ সবশেষ জাহাজ ছাড়ে দ্বীপ থেকে। তাদের সঙ্গীরা সেই জাহাজে ফিরলেও ফেরেননি আরশাদ, এনজামুল ও সালেহ। তারা সেখানকার একটি রিসোর্টে এখন ফ্রি থাকছেন, খাচ্ছেন রিসোর্টদের কর্মীদের সাথে। লোকজনহীন সেন্ট মার্টিনসে উপভোগ করছেন অন্যরকম সময়। জীবনের এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর সূর্যাস্তটা এখান থেকে দেখতে পেরেছি। হ্যাঁ, দুটাই। আর আরেকটা হচ্ছে আসলে সিজনের সময় ওই জেটি গাড়ির সাইড থেকে মায়ানমারটা বা পাহাড়টা ভালোভাবে বোঝা যায় না, বাট এইবার আমি একদিন থাকার ফলে ওই জায়গাটা খুব ভালোভাবে দেখতে পারছি এবং এক্সপিরিয়েন্স করতে পারছি আর কি, আসলে কেমন দেখা যায় অথবা লোকাল ইয়াটা কেমন থাকে আর কি। লোকালিটির সাথে এইভাবে কখনো মেশা হয় নাই আমাদের। আমরা লোকালিটি যে মসজিদে যাচ্ছি, নামাজ পড়তেছি, আসতেছি, লোকজনের সাথে দেখা হচ্ছে, সবাই জানে যে আমরা আটকা পড়ে আছি। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। দারুণ সব রহস্য উন্মোচনে জুড়ে নেই বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদার। সত্যজিৎ রায়ের কালজয়ী এই সৃষ্টি এবার শনাক্ত করবে করোনা ভাইরাস। তবে গোয়েন্দা ফেলুদা ফিরছেন না, নমুনা পরীক্ষার কিটের নামই রাখা হয়েছে ফেলুদা। 2 বাঙালি বিজ্ঞানীর তৈরি এই কিট মাত্র 30 মিনিটে নমুনা পরীক্ষার ফলাফল দেবে। গড়ে প্রতিদিন প্রায় 4000 করোনা রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 50,000। কিন্তু জনসংখ্যার তুলনায় নমুনা পরীক্ষার হার অনেক কম। 135 কোটি মানুষের দেশে টেস্ট হয়েছে মাত্র 13 লাখ, যার বড় কারণ গবেষণাগারের অবকাঠামো ও কিট স্বল্পতা। ভারতে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা চলছে পিসিআর পদ্ধতিতে। তবে দিল্লির গবেষণা প্রতিষ্ঠান CSIR এর 2 বাঙালি বিজ্ঞানী তৈরি করেছেন পেপার বেসড টেস্ট স্ট্রিপ কিট। এই র্যাপিড কিটে সময় ও খরচ দুটোই কম লাগবে, ফলাফল আসবে নিখুঁত। সত্যজিৎ রায়ের বিখ্যাত সৃষ্টি ফেলুদার নামে এই কিটের নাম রেখেছেন উদ্ভাবকরা। এটা অনেকটা প্রেগন্যান্সি কিটের মতোই। কোনো জটিল প্রযুক্তি বা ভারী মেশিনের দরকার নেই, শুধুমাত্র রঙের পরিবর্তন দেখেই বলা যাবে করোনা আক্রান্ত কিনা। প্রচলিত টেস্টে খরচ 4500 রুপি, সেখানে ফেলুদা কিটের খরচ মাত্র 500 টাকা। পরীক্ষার ফল পেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। সব মিলিয়ে ভারতে করোনা পরীক্ষার চিত্র পাল্টে দিতে পারে ফেলুদা কিট। প্রচলিত কিটের চেয়ে অন্তত 3-5 গুণ কম খরচে পরীক্ষা করা যাবে এই কিটে। আর প্রাথমিক পরীক্ষার ফলাফলও খুবই ইতিবাচক। কম সময়ে অনেক বেশি সংক্রমণ পরীক্ষা করা যাবে, যা এই মুহূর্তে আমাদের জন্য বেশি দরকার। বাণিজ্যিকভাবে ফেলুদা কিট উৎপাদনের জন্য টাটা সন্সের সাথে চুক্তি করেছে CSIR। এ মাসের মধ্যেই ভারত জুড়ে নমুনা পরীক্ষার জন্য কিট সরবরাহের আশা তাদের। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। করোনা ভাইরাস মহামারী নিয়ে সতর্কতার পরও যথেষ্ট প্রস্তুতি নেয়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বরং কোভিড-19 পরিস্থিতি নিয়ে সতর্ক করাই সরকারের রোশানলে পড়েন শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক কর্মকর্তা রিক ব্রাইট। এমনকি সরিয়ে দেওয়া হয় তাকে। US অফিস অফ স্পেশাল কাউন্সিলের কাছে এই অভিযোগ করেছেন ব্রাইট।
যুক্তরাষ্ট্রে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে জানুয়ারির শেষ দিকে। তবে নিউ জার্সির বেলভিলের মেয়র মাইকেল মেলহামের দাবি, গেল বছর নভেম্বরের শেষ নাগাদই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভাইরাসটি নিয়ে অজ্ঞতার কারণে তখন জটিল ধরনের ফ্লু বলেই ধারণা করেছিলেন চিকিৎসকরা। মেলহামের বিবৃতির পর ঝড় ওঠে নিউ জার্সির সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরও অনেকেই জানান নভেম্বর-ডিসেম্বরের দিকে জটিল ফ্লু বা নিউমোনিয়া সদৃশ রোগে ভুগেছেন তারা। গণমাধ্যম অবশ্য সন্দেহ প্রকাশ করেছে মেলহামের বক্তব্য নিয়ে। অপরীক্ষিত কিংবা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অনেকে। তবে যখনই প্রথম সংক্রমণ হয়ে থাকুক, ভাইরাস মোকাবেলা নিয়ে অবহেলা ছিল ট্রাম্প প্রশাসনের, এমনটাই দাবি মার্কিন বিজ্ঞানী রিক ব্রাইটের। বায়োকেমিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির সাবেক এ পরিচালক লিখিত এক অভিযোগপত্রে জানান, করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে জানুয়ারিতেই প্রশাসনকে সতর্ক করেন তিনি। প্রতিষেধক হিসেবে ম্যালেরিয়ার ওষুধ নিয়েও আপত্তি জানান। রিকের দাবি, তার সতর্কবার্তায় কান দেয়নি স্বাস্থ্য বিভাগ। প্রশাসনিক ঘাটতি ধামাচাপা দিতে মাতামাতি করে অপরীক্ষিত ক্লোরোকুইন সহ নানা বিষয়ে। এমনকি রিককে সরিয়ে দেয়া হয় তার পদ থেকে। অবশ্য মার্কিন স্বাস্থ্য বিভাগের দাবি, করোনা টেস্ট কিট তৈরির কাজে বদলি করা হয় রিককে। 14 মে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে রিক ব্রাইটকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। 2016 সালের 30 সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল অমিতাভ রেজা চৌধুরীর নির্মিত সিনেমা আয়নাবাজি। মুক্তির পর বেশ সাড়া পড়ে। ভিন্নধারা গল্প ও আঙ্গিকের এই সিনেমার অনুকরণে অমিতাভ রেজার নেতৃত্বে সে বছরই একটি টিম নির্মাণ করে টিভি সিরিজ। এবার ঘরে বসে করোনাকালে অমিতাভ রেজা নির্মাণ করছেন আয়নাবাজির ওয়েব সিরিজ। করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে রহস্যে ঘেরা সচেতনমূলক গল্প নিয়ে দর্শকদের সামনে আবারও ফিরে এসেছে আয়নাবাজি, যেখানে অভিনেতা, নির্মাতা এবং সকল কলাকুশলীরাই কাজ করেছেন ঘরে বসেই। যমুনা টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপচারিতায় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জানান নতুন আঙ্গিকে আয়নাবাজি নির্মাণের ব্যাপারে। আয়নাবাজি যে ক্যারেক্টার আছে তাদেরকে দিয়ে গল্প বলাই, তাদেরকে দিয়ে কোনো গল্প তৈরি করতে পারে কিনা, সেই গল্প তৈরি করার ভাবেই আসলে আমরা গল্প তৈরি করার চেষ্টা করলাম। এবং তখন আয়নাবাজির যে কাহিনীকার শাওনের সাথে গল্প করলাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে কী কী করা যায়। তখন শাওন একটা আইডিয়ার একটা টুইট দিল এবং সেইটার থেকে নাসিফ আমার রাইটার আমরা মিলে একটা গল্প ফাঁদলাম। হ্যাঁ চঞ্চল ভাই, ক্যাপটা করলাম। লকডাউনের মধ্যে শুটিং প্রক্রিয়া বা গেট আপ, মেকআপ সম্পাদনা কিভাবে করেছেন, এই ব্যাপারে নির্মাতা বলেন, এই প্রসেসটা যেটা হচ্ছে আমরা আসলে খুবই একটা শর্ট প্ল্যানিং করলাম নিজের, সেটা আর্টিস্টদের পাঠানো হলো এবং আমি নিজে শুটিং করে করে কিছু অভিনয়ের প্যাটার্ন বা কিভাবে করতে চাই, ফ্রেম করে ধরতে চাই, সেটার একটা মোটামুটি ধারণা তাদের আর্টিস্টদের কাছে পাঠালাম। এটা ঠিক আছে, এখানে এই জায়গাটা। নাবিলা, এত মেকআপ করছো কেন? অভিনেতারা এই নতুন প্রসেসে কাজ করে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। এটা তো আসলে শখ করে করা না, এটা পরিস্থিতির কারণে করা। ভালো মন্দ যাই লাগুক না কেন, এটা একটা দায় থেকে করা, দায়বদ্ধতা থেকে করা। দর্শকের কাছে নতুনভাবে আবার আয়নাবাজি আসবে, এটা অনেক আনন্দের এবং মজার একটি সংবাদ। ফিল্ম মেকিং এর ক্ষেত্রে নতুন এই প্রসেসটি কি নতুন রেভলিউশন সৃষ্টি করবে, তা জানতে চাইলে অমিতাভ রেজা জানান, খুব অথেন্টিক, খুবই বাস্তবসম্মত, খুবই ঠিকঠাক, একদমই সত্য, একদমই রিয়েল জিনিসই আমরা দেখতে চাবো এবং সেটার জন্য মূল গল্পটাই আসল মানুষের চোখে থাকবে। ঘরে বসে আয়নাবাজি সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য 7 থেকে 8 মিনিট। করোনা ভাইরাসে আক্রান্ত আয়না কিভাবে প্রতিকূলতাকে জয় করে আর সেখানে প্রতিবেশী এবং নিকটজনেরা কিভাবে সাহায্য করতে এগিয়ে এসেছে, সেটাই এই সিরিজে প্রকাশিত হবে। ফাহিমুল হক, যমুনা নিউজ। এই ছিল আজকের করোনা আপডেটের আয়োজন, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।